স্বাগত নিউজ 24 সকাল 11টার বিরতিহীন সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে সকালে ঢাকা এসেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। নেপাল এয়ারের একটি ফ্লাইটে সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। নেপালের কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পাশাপাশি নেপালের প্রেসিডেন্টকে গার্ড অফ অনারও দেওয়া হয়। বিমানবন্দর থেকে সাফারি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নেপালের প্রেসিডেন্ট। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিদ্যাদেবী ভান্ডারী। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন। সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রেসিডেন্ট। গেল এক সপ্তাহে করোনা পরীক্ষা বেড়েছে 20%, আর পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত বেড়েছে 91%। এ অবস্থায়ও করোনা নিয়ে কোনো ভয় নেই শ্রমজীবীদের। রাতের রাজধানীতে যতটা ব্যস্ততা শ্রমজীবীদের, ততটাই যেন উদাসীনতা করোনা নিয়ে। বিশ্বাসই করতে চান না করোনা বলে কিছু আছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র কারওয়ান বাজার, ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার। রাতের কারওয়ান বাজারেও ব্যস্ততা কম নয় শ্রমজীবীদের। সারা দেশ থেকে রাতেই বিভিন্ন সবজি খাদ্যপণ্য আসে এই পাইকারি বাজারে, যেখানে হাজার হাজার শ্রমিকের ঘামঝরা সমান ব্যস্ততা। কিন্তু কারো মধ্যেই করোনা নিয়ে নেই ন্যূনতম ভয় শঙ্কা। মাছ পরি মাঝে সাথে আবার বেচা কিনা ঝামেলা হয়। যারা সুদ খায় একসঙ্গে ভয় থাকবো, আমরা কি সুদ খাই নাকি? না, সুদের টাকা আছে। যারা দেশে 2 নম্বরই করে, দুর্নীতি করে, এরাই তো করোনা ধরবো। আমগো মাস্ক লাগে না, আমরা পরিশ্রমের লোক, আমগো করোনা ভাইব না। রাতের এমন আলোয় যে যার মতো ছুটছেন। পণ্যের দাম দর বেচা কেনাতে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। বালাই নেই স্বাস্থ্যবিধির। এত এত মানুষের মধ্যে খুঁজে পাওয়াই কঠিন মুখের মাস্ক। আমরা কাজের সময় মাস্ক ব্যবহার করতে পারিনি। শত শত মানুষ আল্লাহর রহমতের জায়গায়, এটি কোনো করোনা নাই। অথচ গত 2 সপ্তাহ ধরে খারাপের দিকে দেশের করোনা পরিস্থিতি। তথ্য বলছে 14 থেকে 20 মার্চ দেশে 1,39,666টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্ত হয়েছে 12,470 জনের। আর আগের সপ্তাহে অর্থাৎ 7 থেকে 13 মার্চ নমুনা পরীক্ষা হয়েছিল 1,16,232 জনের। করোনা সংক্রমণ ধরা পড়েছিল 6,512 জনের। এই হিসেবেই এক সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষা বেড়েছে 20% আর করোনা শনাক্ত বেড়েছে 91%। যদি আমরা এটাকে লাগামে ধরতে না পারি, তাহলে কিন্তু এটা খুব দ্রুত আমাদের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল 3200 প্লাস কিছু সংখ্যা, সেটা কিন্তু ছাড়িয়ে যাবে আগামী 2 সপ্তাহের মধ্যে। চলতি বছরের জানুয়ারিতে দৈনিক করোনা শনাক্তের হার 3%-এরও নিচে নেমেছিল। তবে মার্চের শুরু থেকেই বাড়ছে সংক্রমণ। তারপরও এভাবেই চলছে জনজীবন। এই রিপোর্ট করতে গিয়ে কারওয়ান বাজারে 1 ঘন্টারও বেশি সময় ঘুরেছে নিউজ 24-এর ক্যামেরা। যে সময়ের মধ্যে হাতে গোনা 2-3 জনের বেশি কারো মুখেই খুঁজে পাওয়া যায়নি মাস্ক। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে সময় লাগবে না বেশি দিন। আর তাই বিকল্প নেই সতর্ক হওয়ার। প্লাবন রহমান, নিউজ 24, কারওয়ান বাজার, ঢাকা। করোনা সংক্রমণ বাড়ায় প্রশাসন নানা উদ্যোগ হাতে নিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, মানুষকে সচেতন করতে প্রশাসন কি করছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সারা দেশে করোনা সংক্রমণের হার বাড়ছে, ঠিক একইভাবে বরিশালেও কিন্তু করোনা সংক্রমণের হার বাড়ছে। আমরা জেনেছি যে গত 7 মার্চ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু করোনা রোগী ছিল 0 পর্যায়ে নেমেছিল, কিন্তু আজ আসলে করোনা সংক্রমণ থেকে বাঁচতে যেটি দরকার স্বাস্থ্যবিধি মানা, সেটি কিন্তু মানছে না। অর্থাৎ শারীরিক দূরত্ব রাখা, হাত ধোয়া কিংবা মাস্ক পরিধান করা, কিন্তু সেটি তারা করছে না। কারণ জেলা প্রশাসন থেকে। দর্শক, যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত।
দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 5:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল 71 বছর। তার শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। তিনি স্ত্রী, 2 ছেলে ও নাতি নাতনি রেখে গেছেন। এভারকেয়ার থেকে তার মরদেহ ক্যান্টনমেন্টে বাসায় নিয়ে যাওয়া হয়। বাদ জোহর সেখানে জামে মসজিদে নামাজে জানাজা হবে। পরে মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। তার ছেলে বিদেশ থেকে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। 1993 সালে মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিতে বাংলাদেশি ওষুধ শিল্পের সুনাম এখন বিশ্বজুড়ে। প্রতি বছর দেশীয় চাহিদার 98% পূরণ করে শুধু ওষুধ রপ্তানি হয় বিশ্বের 147 দেশে। সব মিলিয়ে এই খাতের বাৎসরিক বাজার মূল্য দাঁড়িয়েছে 25 থেকে 30 হাজার কোটি টাকায়। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ওষুধ শিল্পের প্রধান চ্যালেঞ্জ কাঁচামাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। তাহলে আরও এগিয়ে যাবে এই খাত। ওষুধ শিল্পের সফলতার চ্যালেঞ্জের চিত্র তুলে ধরছেন ফখরুল ইসলাম। দেশে ওষুধ শিল্পের যাত্রাটা 50-এর দশক থেকে 80-র দশকের আগ পর্যন্ত ওষুধের চাহিদা 80% ছিল আমদানি নির্ভর। বিদেশি ওষুধ কোম্পানির একচেটিয়া দখল থেকে দেশের বৃহত্তম এই বাজারটি মুক্ত হয় 1982 সালে ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারির মাধ্যমে। দেশীয় ওষুধের চাহিদা মিটিয়ে এখন স্বয়ংসম্পূর্ণ এই শিল্প। প্রায় 40 বছরে দেশ জুড়ে গড়ে ওঠে 259টি ছোট বড় ওষুধ কারখানা। দেশের 98% চাহিদা মিটিয়ে ওষুধ রপ্তানি হয় 147টি দেশে। ওষুধের দেশীয় বাজারও ফুলে ফেঁপে দাঁড়ায় প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকায়, যার বাজার মূল্য 2017-18 অর্থ বছরে $10,35,00,000। 2018-19 অর্থ বছরে তা দাঁড়ায় 13 কোটিতে। 2019-20 অর্থ বছরে ওষুধ রপ্তানি হয়েছে $13,57,00,000। আমাদের ঔষধ গুণগত মানের দিক থেকে এবং অ্যাকসেপ্টেবিলিটির দিক থেকে, অ্যাক্টিভিটির দিক থেকে ভালোভাবে মূল্যায়িত হচ্ছে এবং এইটা একটা সেক্টর, যে থ্রাস্ট সেক্টর দিয়ে আমরা আমাদের ইকোনমিকে আরো দ্রুত উন্নয়ন ও প্রগতির দিকে নিতে পারি। বিশেষজ্ঞদের মতে ওষুধ শিল্পকে এগিয়ে নিতে এখন নজর দিতে হবে কাঁচামাল উৎপাদনের দিকে। তাহলেই দ্বিগুণ হবে ওষুধের বাজার। অনেক সাকসেস স্টোরি থাকলেও একটা অসুবিধা আছে, আমরা এখনো ফার্মাসিউটিক্যাল র ম্যাটেরিয়াল মানে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটাকে বলে, এইটা আমরা সম্পূর্ণ নয়। আরো যদি আমরা থ্রাস্ট দেই ইনভেস্টমেন্টে, গভর্নমেন্ট যদি তাদেরকে কিছু প্রণোদনার মতো দেয়, তাহলে আমরা বেসটা আরো ব্রডেন করতে পারি। এই 25,000 থেকে 50,000 কোটি টাকার মার্কেট যাওয়াটাও অসম্ভব কিছু নয়। এদিকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয় ওষুধ শিল্পে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু সরকারের বিশেষ ব্যবস্থায় ওষুধ শিল্পে এলডিসির মেধাস্বত্ব ছাড়ের সুযোগ আরও 17 বছর বেড়ে থাকছে 2033 সাল পর্যন্ত। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গেল কয়েক মাস ধরে রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে চলছে ফুটপাত সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ, কিন্তু কবে কাজ শেষ হবে কেউ জানে না। সড়কে মাটি ও ধুলের স্তর পড়ে গেছে, আর এতে ধুলায় পায়ে হেঁটে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে সড়ক ব্যবহারকারীদের। চলমান প্রকল্প কাজের মান নিয়ে অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃহৎ প্রকল্পের আওতায় রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে চলছে ফুটপাত উন্নয়ন ও ড্রেন নির্মাণ কাজ। অভিযোগ আছে, গত কয়েক মাস ধরে রাস্তার উভয় অংশ জুড়ে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। সড়ক জুড়ে মাটি ও ধুলের স্তর পড়ে ধুলায় নাকাল স্থানীয়রা। এছাড়া চলমান কাজের মান নিয়েও অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ধুলাবালে বলে স্যার আমগো অফিস মধ্যে বইরা জায়গা পানি দেন, আমরা নিজেরাই পানি দিয়েছি। এই ধুলাবালি এবং এই খোঁড়াখুড়ির জটে আমরা কিন্তু অ্যাকচুয়ালি অতিষ্ঠ। দেখা যায় ইটের খোয়া চালনি দিয়ে চেলে দেওয়ার কথা থাকলেও ময়লা আবর্জনা সহই এইসব ইটের খোয়া দিয়ে ড্রেন ঢালাইয়ের কাজ করছে মিস্ত্রি। ময়লা ওইখানের থেকে এখানে এসে নামে। কিসের ময়লা? এটা বাথরুমের ময়লা। আমরা এই জায়গায় অনেক পাইপ এরকম দেখছি, আগে যারা কাজ করে গেছে তারা জানে কিসের জন্য কিসের পাইপ দিছে। চালেন নাই কেন?
সেটা আমাকে বলেন, চালেন নাই কেন? এটা বলে নিয়ে আসছে আর এগুলো মাল চালিয়ে দিতেছে। তো আবার বাসাবাড়ির পয়ঃবর্জ্য বেরিয়ে যাওয়ার পথ হিসেবে বৃষ্টির পানির ড্রেন ব্যবহার করছেন স্থানীয়রা। এসব অনিয়মের সাথে কাজের ঠিকাদার, সাবেক কাউন্সিলর জড়িত এমন অভিযোগ রয়েছে স্থানীয় কাউন্সিলরের। এলাকার 27 নম্বরে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো প্রচন্ড অনিয়মের মাধ্যমে চলতেছে। তো এই অনিয়মটা হলো, ধরেন আগের সাবেক কমিশনার, উনি কমিশনার ছিলেন, কাউন্সিলর ছিলেন, উনি কন্ট্রাক্টর হয়ে গেছেন, একই সাথে ঠিকাদার। এইটাই তো বড় অনিয়ম। তো ওনাকে আপনাকে তালাশ করে ওনাকে ধরেন। অনিয়মের বিষয়ে টেলিফোনে জানতে চাইলে প্রকল্পটি তার নয় বলে জানান ধানমন্ডি 15 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আমি তো নিজে ঠিকাদারি ব্যবসা করি সেই অনেক আগে থেকে। জি, আমি ওইখান থেকে করে আমাদের আরো 2-3 পার্টনার মিলে কাজগুলো করে আমরা সবাই। অনেক সময় অনেক কিছু সুবিধার থেকেও আমার নাম বলে, আবার আমি কারোর নাম বলি, এই কিন্তু ওই কাজটা আমার না। এদিকে ধুলাবালি থেকে রেহাই দিতে প্রতিদিন পানি ছিটানো সহ টেকসই ড্রেন ও ফুটপাত নির্মাণ নিশ্চিতের দাবি ধানমন্ডিবাসীর। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার অগ্নিছড়া মার্চ। আজ এবং ঠিক এই মুহূর্ত থেকে আমরা স্বাধীন। আমার বাঙালি এখন ঐক্যবদ্ধ, তারা যুদ্ধ করবে, জয় সুনিশ্চিত। ৭১-এর 25শে মার্চ রাত 9টায় কামাল হোসেনকে বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিন শেষবারের মতো 32 নম্বরের বাড়িতে যান তিনি। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। ইয়াহিয়া আর ভুট্টো ঢাকা ছাড়লেন সেনা পাহারায়। কামাল হোসেন তখনই বুঝেছিলেন ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র প্রস্তুত হচ্ছে বাঙালির জন্য। এখন অনেক বয়স মুক্তিকামী এই বাঙালির, অনেক কিছুই স্মৃতিতে ঝাপসা, ইতিহাসের সাক্ষী নিজেই। ভুল যেন না হয় টেনে নিলেন নিজের বই। বললেন ব্যারিস্টার আমিরুল ইসলাম আর ব্যবসায়ী মুসাকে নিয়ে 25শে মার্চ রাত 8:30টার দিকে রওনা হন তাজউদ্দিন আহমেদকে তুলে নিতে। পথেই 32 নম্বর, বাঙালির মুক্তির স্বপ্ন যে বাড়ি। শেষবারের মতো গেলেন বঙ্গবন্ধুর কাছে। 32 নম্বরে আমরা ঢুকলাম। তো বঙ্গবন্ধু, আরে তোমরা এখনো যাও নাই পুরনো টাউনে, যেটা আমি বলেছিলাম। তো আমরা যখন আপনার ব্যাপারে আমরা চিন্তিত, বললাম আমাকে আল্লাহর ভরসা, তোমরা যাও, আমাদের লোকজন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে এদের বিরুদ্ধে। উনি যে খুব জোরে বললেন যে বিজয় আমাদের অনিবার্য। কামাল হোসেনের আর বুড়িগঙ্গা পাড়ি দেওয়া হয়নি। 2 দিন পরেই ধরা পড়েন সেনাবাহিনীর কাছে, ধরে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। অ্যারেস্ট করে নিয়ে গেল ক্যান্টনমেন্টে। প্রথম একটা ওই যে ওদের টেনিস কোর্ট যেখানে আছে ওখানে থামালো, এখানে বসো। কিছুক্ষণ পরে এসে আবার নিয়ে গেল আমাকে জিওসির বাসায় একটা গেস্ট রুমে। তো বললো তোমার নেতাকে তো এখানেই এক রাত কাটিয়েছেন। তো সেই যে আমি ঢুকলাম জেলে, বেরিয়েছি 28 তারিখ ডিসেম্বর। ষড়যন্ত্রকারী ভুট্টো শেষ মুহূর্তে বঙ্গবন্ধুর কাছে নতজানু হয়েছিল, প্রস্তাব দিয়েছিল কোনোভাবে কোনো দিক দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যায় কিনা। ভুট্টো এসে আসলো দেখা করতে আমার সাথে। এসে প্রথম তো খুব নরমভাবে বলছে যে হ্যাঁ দেখেন তো, এই আপনি তো পাকিস্তান বানিয়েছিলেন, তখন ছোট ছিলাম ইত্যাদি। ও বলতে থাকলো যে একটা কিছু সম্পর্ক রাখেন, বলেন কোনো রকমের রাজনৈতিক আলোচনা এখানে এই অবস্থায় আমার পক্ষে করা সম্ভব না। আর আমার ভাগ্য যে উনি বেরোতে বেরো বলে, আচ্ছা দেখো কামাল হোসেনও বোধহয় এখানে বন্দি আছে, হলে আমার কাছে পাঠিয়ে দাও। তো বঙ্গবন্ধুর বক্তৃতার মধ্যে পাবেন যে ভুট্টো তুমি বলছো বাংলাদেশ আর তোমাদের সঙ্গে কি সম্পর্ক থাকবে, 2 সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক সেটা অবশ্যই হবে। পাকিস্তান টেকেনি শোষণ, নির্যাতন, নিষ্পেষণ আর বৈষম্যের কারণে। কিন্তু কামাল হোসেন মনে করেন হয়তো সেই নির্যাতন, শোষণ এখন নেই, তবে বৈষম্যহীন সমাজ এখনো হয়নি বাংলাদেশে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চলমান মহামারীর জেরে বিরাট ধাক্কা খেয়েছে সৌদি আরবের অর্থনীতি, প্রায় অর্ধেকে নেমেছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর মুনাফা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতনের কারণে প্রতিষ্ঠানটির মুনাফায় পতন দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। জ্বালানি তেল নির্ভর হওয়ায় দেশটির অন্যতম আয়ও আসে এ খাত থেকে। প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদন বলছে গেল বছর তাদের নিট আয় কমেছে 44% বেশি। এবছরে মুনাফা কমে দাঁড়িয়েছে $49 বিলিয়ন।
আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিরহাদ হাকিম। এজন্য নিয়ম মেনে নিজের পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। প্রথম দফা নির্বাচনের মুখে নির্বাচন কমিশনের নির্দেশে পৌর প্রশাসক মণ্ডলীকে রাজনৈতিক ব্যক্তিত্বদের রাখা যাবে না। নির্বাচন কমিশনের এই নির্দেশিকা জারি হতেই কলকাতা পৌরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। এদিকে কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ পৌরসভার মেয়াদ শেষ হয়েছে 2020 সালেই, কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে স্থগিত হয়ে যায় পৌরসভা নির্বাচন। গেল 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় হাজার হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে সিডনি, নিউ সাউথ ওয়েলস এবং দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ডের ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ জুড়ে বন্যা পরিস্থিতি থাকতে পারে। বন্যার ফলে দেশের অধিকাংশ অঞ্চলে বিপর্যয় দেখা দিয়েছে। রাস্তা ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ রয়েছে বৈদ্যুতিক সংযোগ। এ ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।